আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিফ মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। অভ্যুত্থানের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কোনো এক দলের অর্জন নয় বললেন জামায়াতের আমির, আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি মানুষ মন্তব্য। ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই শহীদদের স্মরণ, রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে বৃষ্টিচন্দ্রের আহ্বান, আর্থিক বিনিয়োগে শিশু বিষয়ক মন্ত্রীর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আইডি ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। প্রথমেই থাকছে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ। 2 বছর আগে ঠিক এই দিনেই রাজপথের রক্ত, অশ্রু আর আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়। সেই জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগর উদ্বোধন করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে 31 দফা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অহেতুক ইস্যু তৈরি করে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। ইতিহাসের ক্যালেন্ডারে 5ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি এক পরিবর্তনের দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রাজপথের প্রতিটি ইট, প্রতিটি মোড় যেন আজও বহন করে সেই দিনগুলোর স্মৃতি। সময়ের সঙ্গে স্মৃতি যেন হারিয়ে না যায়, আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়, সেই প্রত্যয় থেকেই যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ঐতিহাসিক জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী অংশ নেন আলোচনায়, যেখানে ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের চেতনা এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিবে এই জাদুঘর। অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র জনতা, নারী ও শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে 30,000 মানুষ। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি
জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে সংরক্ষিত আছে আন্দোলনের দুর্লভ আলোকচিত্র, ব্যবহৃত সামগ্রী, শহীদদের স্মৃতিচিহ্ন এবং সেই উত্তাল দিনের নানা দলিল। পরে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কনসার্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের ইতিহাসে এক নতুন মাইলফলক। গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে জাদুঘর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, নতুন দৃষ্টিতে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটি প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি, আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি, আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছি আমরা গুম প্রতিকার ও গুম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন। আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম প্রহরে ভোর 6টায় জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, কোনো শক্তিই যেন আর জাতিকে বিভক্ত না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল সেভাবে সকলকে এক হয়ে থাকার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করে তথ্য মন্ত্রণালয়ে ঢাকার রেঞ্জ ডিআইজি, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসক কর্মকর্তাবৃন্দ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ঐতিহাসিক 5ই আগস্ট আজ 2024 সালের এই দিনে স্বৈরশাসক পালাতে বাধ্য হয়, অর্জিত হয় স্বাধীনতা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল সেভাবে সবাইকে এক হয়ে থাকতে হবে। বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। তিনি বলেন, এই জুলাই দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি
ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। মুক্তিযুদ্ধ মন্ত্রী ছাড়াও সেখানে শ্রদ্ধা নিবেদন করে তথ্য মন্ত্রণালয়, ঢাকা রেঞ্জ ডিআইজি, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসক কর্মকর্তা ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধারা বলেছেন, তারা শুধু একটি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেননি, আন্দোলন করেছেন নির্যাতন, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। শহীদদের রক্তের মূল্যায়ন, ন্যায় বিচার ও ফ্যাসিস্ট মুক্ত সমাজ চান তারা। রিপোর্ট করছেন মাসুর শাকিল। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মরণ সংবর্ধনা রাষ্ট্রীয়ভাবে 2টি অনুষ্ঠানের আয়োজন হয়। 2টি অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা আবেগঘন স্মৃতিচারণ করেন। আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আপনারা যে রিকশার ছবিটা দেখছেন, মাথায় পতাকা বাঁধা, সেই ছেলেটি আমার। বিনীত অনুরোধ রাখবো, আমি শহীদের বাবা হিসাবে সবাই যেন, সব রাজনৈতিক দল যেন মিলেমিশে একটা দেশ, সুন্দর দেশ উপহার দিতে পারেন। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। সেই ফেসিস যেন আর কোনোভাবে এদেশে ব্যাক না করে, আমি ওনাকে বলবো জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবাররা, তারা যেন উপযুক্ত সম্মান নিয়ে বাঁচতে পারে। জুলাই শহীদরা বলেন, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু আইনের শাসন, ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত হয়নি। 18 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি, সেখানে আমি মরে গেলে হয়তো আমি সত্যি, মানে আমার মা এই যে এখন আমার পাশে দাঁড়িয়ে কান্না করছেন, হয়তো এই জিনিসটা আমার দেখতে হইতো না। মায়ের চোখের পানি সন্তানের জন্য অনেক বড় একটা অভিশাপ স্বরূপ। আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নাড়ি বুড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। সেই অপারেশনের মাধ্যমে আমার কলিজার 2/3 কেটে আমার অপারেশন সাকসেস করা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমরা নেমেছিলাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আগামী প্রজন্মের জন্য জুলাই শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান শহীদদের পরিবার ও জুলাই যুদ্ধের সাহসী তরুণরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। প্রতিনিধি পাঠান তথ্য বিরোচিত রিপোর্ট করছেন রাজীব আহমেদ। রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দফতর সহ নানা সংগঠন। চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে 3 শহীদ পরিবার ও 23 আহত জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বগুড়া জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। এরপর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা। পটুয়াখালীতে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পাবনায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। রাঙামাটির কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য দীপেন দেওয়ান।
কুষ্টিয়া জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জামালপুরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। রাজীব আহমেদ, চ্যানেল আই। 2024 সালের 3রা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সভা নির্ধারণ করে দিয়েছিল শেখ হাসিনার ভাগ্য। সেদিন দেশের সব গ্যারিসন থেকে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশ নেওয়া অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। সে সময় অফিসারদের প্রশ্নের জবাবে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জনপ্রিয় দুটি বাংলা গানের উল্লেখ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর একটি ছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ব্যাচেলরের জনপ্রিয় গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। দেখুন লাইলা নওশিনের রিপোর্ট। 2024 সালের আগস্টের শুরু। আন্দোলনকারীরা বলছিলেন জুলাই শেষ হয়নি। 1 আগস্ট তাই ছিল 32শে জুলাই, পরদিন 33শে জুলাই। আন্দোলনে উত্তাল বাংলাদেশের মানুষের মনে নানা প্রশ্ন। জাতির এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনী কোন পক্ষে থাকবে? 2রা আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে গুঞ্জন ওঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথম অফিসার্স অ্যাড্রেস আহ্বান করেছেন। গুঞ্জনকে সত্য প্রমাণ করে 3রা আগস্ট ঢাকা সেনানিবাসের হেলমেট হলে বসে সেনা অফিসারদের গুরুত্বপূর্ণ বৈঠক। দেশের সব গ্যারিসন থেকে ভার্চুয়ালি অংশ নেন সেনা অফিসাররা। দুপুর 1:30টায় শুরু হয়ে 10 মিনিটের বিরতিসহ বৈঠকটি প্রায় 1.5 ঘণ্টা স্থায়ী হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার 30 মিনিটের উদ্বোধনী ভাষণে ব্যাখ্যা করেন কেন সরকারের নির্দেশে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে সরকার চাইলে আমরা মোতায়েন হতে বাধ্য। ব্যাখ্যা করতে গিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যাচেলর চলচ্চিত্রের জনপ্রিয় একটি গানের 2 লাইন উল্লেখ করেন সেনাপ্রধান। জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মার্জুক রাসেলের লেখা ও কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর গাওয়া আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে গানটির মাধ্যমে ওই সময়ে নিজের অবস্থা তুলে ধরেন জেনারেল ওয়াকার। উনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমি তো ঝামেলার মধ্যে গিয়ে পড়তে চাইনি, ঝামেলা এসে আমার উপর পড়েছে, আমার মানে বাংলাদেশের উপরে সওয়ার হয়েছে এই ঝামেলাটা। এরা বুঝতে পারে যে উনি ওনার যে জটিল অবস্থাটার মধ্যে উনি পড়েছেন অ্যাজ এ লিডার অ্যান্ড অলসো সেনাবাহিনী এবং বাংলাদেশ পুরো দেশ যে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে, এটা বোঝানোর জন্য উনি এই 2টা গানের দ্বারস্থ হয়েছিলেন। বক্তৃতায় আয়ুব বাচ্চুর বিখ্যাত আরেকটি গান আর বেশি কাদালে উড়াল দেব আকাশের কয়েকটি লাইনও উল্লেখ করেন সেনাপ্রধান। এর মাধ্যমে তিনি সেনা কর্মকর্তাদের একটি প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত আবেগঘন বার্তা দেন, যার মর্মার্থ ছিল দেশের ছাত্র জনতার উপর দমন পীড়ন বা নির্যাতন চালানো সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। জনগণ যদি আরও বেশি কষ্ট পায় বা রক্তপাত ঘটে, তবে সেনাবাহিনী আর সরকারের আজ্ঞাবহ হয়ে মাঠে থাকবে না। সেগুলো তো হচ্ছে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে ফ্রাস্ট্রেশনটা, যে হতাশার মধ্যে পড়েছে, এবং এটা সামষ্টিকভাবে বাংলাদেশেরই হতাশা ছিল, উনি সেটাকে ইঙ্গিত করেছেন। এটা তো বোঝা যাচ্ছে গান 2টা সিলেকশনের মধ্যে দিয়ে। এদিন সেনাপ্রধানের নেতৃত্বে অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ অফিসাররা দৃঢ়ভাবে বলেন নিজেদের জনগণের ওপর গুলি নয়। সেনাপ্রধানও ঘোষণা দেন এখন থেকে আর গুলি নয়। এই সিদ্ধান্তই 48 ঘণ্টার মধ্যে শেখ হাসিনার পদত্যাগ ও বিদায়ের পথ খুলে দেয়। 5ই আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা সংকটের মাঝে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আইয়ে নীতি সংলাপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, এ লক্ষ্য অর্জনে সচেতনতা, আর্থিক বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সমর্থনের প্রয়োজন। প্রকৃত জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ ECD নেটওয়ার্ক, বেন সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, জাতি গঠনে শিশুদের যত্ন নেওয়া যেমন জরুরি, ধরিত্রীর সুরক্ষায়ও তেমনই সব হাত একসঙ্গে কাজ করে যেতে হবে। মাহবুব মসজিদের রিপোর্ট।
আজকের শিশু যত্ন, সুরক্ষা ও বিকাশের উপর নির্ভর করে ভবিষ্যতের জাতি গঠন। তেমনি আজকের ধরিত্রীর প্রতি যত্নশীল হলেই নিশ্চিত হবে আগামীর পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্যের নিরাপত্তা। এমন প্রতিপাদ্যে শৈশবের জন্য করণীয় শৈশব এবং ধরিত্রীকে সুরক্ষিত রাখা শিরোনামে নীতি সংলাপ। শিশুরা বোঝে তাদের আনন্দ। বাংলাদেশ ইউসিডি নেটওয়ার্ক, বেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে এই আয়োজনে সহযোগী ছিল আর্নেক ও সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, শিশুর বিকাশের জন্য জন্মের পর থেকে প্রথম 1000 দিন সব থেকে গুরুত্বপূর্ণ। এ সময়ই তাদের জন্য সব থেকে বেশি বিনিয়োগ করা জরুরি। এবং ক্লাইমেট একটা বড় বিষয় এখন, যেটা শিশুদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে, সেটাকে একটা ক্রস কাটিং ইস্যু হিসেবে দেখিয়ে এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ারটাকে যদি গুরুত্বের সাথে দেখি এবং সেই ক্ষেত্রে এখানে যদি বিনিয়োগটা বেশি করা যায়, তাহলে এই যে মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের যে উন্নয়ন সেটা করা সম্ভব। মানুষজন বাচ্চা ফেলে যাচ্ছে, তারা এই দায়িত্ব নিতে চায় না, দে ওয়ান্ট টু গেট রিড অফ ইট। আমাদের আসলে মূল ফোকাসটা হচ্ছে এই নিচের 2 স্তরে, যারা স্ট্রাগল করে, যারা দায়িত্ব নিতে চায় না বা দায়িত্ব নিতে অক্ষম, তাদের কেমন করে আমরা সাপোর্ট দিতে পারি। ইকোসিস্টেমটাকে আমরা সিস্টেমে নিয়ে আসার যদি চেষ্টা করি, সেই জায়গায় আমাদের সরকারের সাহায্য দরকার, বা এই লিডের জায়গাটায় আসলে সরকারকেই আসতে হবে। বাংলাদেশে কিন্তু প্রচুর পলিসি রয়েছে, লাইক দ্য রুলস অ্যান্ড রেজুলেশন অ্যাক্ট, কিন্তু কার্যকর হচ্ছে না। প্রয়োগের ব্যাপারটাই মনে করবো আমাদেরও পলিসি রয়েছে, পলিসিগুলো সঠিকভাবে প্রয়োগ হয়। অনেক অভিভাবকই শিশুদের গুরুত্ব বুঝতে পারেন না। এমন পরিস্থিতিতে শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন উন্নয়ন সহযোগীরা। This earth is not something we inherited from our ancestors. This is something we borrowed from children. So we need to give it back to them in a good shape. Investment in the child being an investment for the whole future, for the whole nature, and I believe it's really true. So parents need this message, and I think the media can play a key part. সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, উল্লেখ করে সব স্টেক হোল্ডারদের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান ছিল আলোচনায়। টোটাল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এন্ড ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই আর ট্রাইং যাতে আমাদের অ্যাপ্রোচটা হোলিস্টিক হয়। সমন্বয়ের অভাব যদি হয়, তাহলে কোনো কাজে আপনার সাকসেস ততটুকু আসবে না। কাজে আমাদের সমন্বয় খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মায়ের পেটের বাচ্চা ভালো থাকবে, ধরিত্রী ভালো থাকবে। শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণে সকলের হাতকে এক করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশ ভালো থাকতে হলে শিশুদের ভালো রাখতে হবে। জীব বৈচিত্র্য বলি, পরিবেশ বলি, প্রকৃতি বলি, আমরা আমাদের স্বাস্থ্য বলি এবং শিশুদের স্বাস্থ্য বলি, সবকিছুই কিন্তু এমন একটি পর্যায়ে আছে যে আমরা যদি সজাগ না হই, সচেতন না হই এবং আমরা বাংলাদেশটাকে যদি ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যারা আমাদের জন্য আত্মহতি দিয়ে গেছে 71-এ, তারা কিন্তু কখনোই আমাদের ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধের পরে এতগুলো বছর চলে গেছে, আমরা বাংলাদেশটাকে কোন জায়গায় নিতে পেরেছি সেটা কিন্তু একটা ভাবার বিষয়। তো শিশু সুষ্ঠু বিকাশের প্রয়োজন এবং সম্মিলিত ভাবে আমরা যখনই এগিয়ে আসব তখনই সেটা সম্ভব। মুকিত মজুমদার বাবুর পরিচালনায় এই আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলোচনার মধ্য দিয়ে ধরিত্রী ও শিশুদের সুরক্ষায় নিজেদের জায়গা থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন সবাই। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আবারও জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সঙ্গীত অনুষ্ঠান কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজন করা হয়েছে। বিকেল 3টা থেকে শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাম্বার যৌথ উদ্যোগে এই কনসার্টে অংশ নেবে দেশের 7টি জনপ্রিয় ব্যান্ড। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আক্তার হোসেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি তো সোহরাওয়ার্দী উদ্যানে আছেন, তো সেখানে এখন কনসার্টের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? হাসিব, 24 জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম মাঠে নেমে এসেছিল গণতন্ত্রের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাতে কিন্তু অবিস্মরণীয় যে উজ্জীবিত করেছিল এই আমাদের যেই গান, কবিতা, বিপ্লবীদের, বিশেষ করে বিদ্রোহী বিপ্লবী সেই গান কবিতাগুলো নানানভাবে উজ্জীবিত করেছে তরুণ প্রজন্মকে। সেই জুলাই বিপ্লবকে স্মরণ করতে, জুলাই বিপ্লবের 2য় বর্ষপূর্তিতে স্মরণ করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কনসার্টের নাম দিয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি, অর্থাৎ
গণতন্ত্রের জন্য যে গণতন্ত্রের জন্য এই কনসার্ট, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কনসার্টের আনুষ্ঠানিকতা শুরু হয়নি। 3টে বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসএস ও একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ব্যান্ড রয়েছে রে। 3টায় শিল্পকলার আয়োজনে এই আয়োজনটি শুরু হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে সাউন্ড চেক সহ যে আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো রয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তের সেই প্রস্তুতিগুলো সারছেন এখানকার আয়োজকরা। এবং যেহেতু এই কনসার্টটি উন্মুক্ত, সবার জন্যই উন্মুক্ত রয়েছে, উন্মুক্ত থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের অনেক দর্শনার্থী এবং যারা এই সকল ব্যান্ডের যে ভক্ত তারা রয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলনে অংশ নিয়েছে সেই তরুণরাও এখানে অংশ নিচ্ছে। আপনি জানেন যে জুলাইয়ের প্রতিটি দিন কিন্তু যে আন্দোলন মুখর দিনগুলোতে এই ব্যান্ডগুলোর গান জনপ্রিয় ছিল এবং তারা নানানভাবে উজ্জীবনী শক্তিকে জাগিয়ে রেখেছিল। সেই আন্দোলন এবং সেই অবদানকে স্মরণ করেই আজকের এই আয়োজন। এবং কিছুক্ষণ পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী তিনি আসার কথা রয়েছে, তিনি এসেই এই কনসার্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর পর্যায়ক্রমে 3টে থেকে 9টা পর্যন্ত কিন্তু এই কনসার্টের কার্যক্রম চলবে বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। এখনো পর্যন্ত আমরা দেখছি যে অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন। কিছুক্ষণ পরেই কনসার্টের মূল কার্যক্রম। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী নিশ্চয়ই নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। শুরু করছি জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ দিয়ে। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের কারণে জুলাই গণঅভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। 11 দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি আরও বলেন, বিএনপি প্রতারক, ধোঁকাবাজ হিসেবে জনগণের কাছে নাম রেজিস্ট্রি করে নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে জামাতে ইসলামীকে ভয় ও লোভ দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নতুন ফ্যাসিবাদী দলে পরিণত হচ্ছে অভিযোগ করে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, কোথাও গ্যাস বিদ্যুৎ না পেলে থালাবাটি নিয়ে মাঠে নেমে যাবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোন পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি। ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো নয়, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? 11 দলীয় ঐক্যের রাজপথের আন্দোলনের বিষয়ে ভয় ও লোভ দেখানোর অভিযোগ করেন জামাত আমির। জেলজুলমের ভয় দেখাবেন না, আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না, ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয় ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। যেখানে জনগণের অধিকার হরণ হবে সেখানেই গড়ে তুলবে 11 দল বলে জানান বিরোধী দলীয় নেতা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এদিকে রাজধানীর চিনমতি সম্মেলন কেন্দ্রে চলছে জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিস যারা এখন নাই এখানে, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন।
আজ মহান জুলাই গণ অভ্যুত্থান দিবস, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা রক্ষায় মুক্তিগামী ছাত্র জনতার বিজয়ের দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার সুতীব্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী সরকার, বশংবদ ব্যক্তিবর্গ পালাতে বাধ্য হয়, মুক্ত হয় স্বদেশ, সূচিত হয় নূতন প্রভাত। সুধীবৃন্দ, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মিরাজ, এনাম, তাইম, নাইমা, ছোট্ট শিশু রিয়াগোপ ও আহাদ সহ জুলাই অভ্যুত্থানে উৎসর্গকারী হাজারো বীর শহীদকে। তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। শুধু মণ্ডলী, আমি বেশি সময় নেব না, আপনাদেরকে ধন্যবাদ দেই ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে। জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল। প্রিয় দর্শক, বক্তৃতা করছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার আশাবাদে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে জ্বালানি তেলের দাম। নিরাপদের তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল আবারও শুরুর সম্ভাবনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় 5% কমে $80 নিচে নেমেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চলতি সপ্তাহেই সমঝোতা হতে পারে। বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় এ খবরে বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এরপর যা রয়েছে মিনিস্টার কৃষি সংবাদ। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু এখন কুষ্টিয়ার প্রারম্ভিক খামারিদের গোয়ালে। দেশীয় এ জাতের গরু পালন করে লাভবান হচ্ছেন অনেক খামারি। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলু পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জৈন মুন্না। মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী দেশীয় জাত। ধবধবে সাদা রং, শান্ত স্বভাব, সুস্বাদু ও মানসম্মত মাংসের কারণে সারা দেশেই এ গরুর চাহিদা বাড়ছে। এবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রায় অর্ধশত প্রান্তিক খামারি এখন এই জাতের গরু পালন করছেন। নেপিয়ার পাখি এক ঘাস খাওয়াচ্ছি আর সামান্য পরিমাণে দানাদার দিচ্ছি। 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি। কিন্তু অন্যান্য গরুকেও যদি এই পরিমাণ খাবার দেওয়া হয় তাহলে ও যদি 1 কেজি বাড়ে তাহলে এ 1.5 কেজি বাড়ে। এ জাতটা ভালো, তো জাত ভালো, এর গোশ ভালো, বাজারে গেলে সবসময় 10-20 হাজার টাকা উদ্দে বিক্রি হয়। খামারিরা বলছেন রোগ বালাই কম খাবারেই দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত বাছুর দেওয়ায় এ জাতের গরু পালন বেশ লাভজনক। শাল গুঁড়া, এইগুলো ঘাস, কাঁচা ঘাস, গরু বাড়ছে ডবল, এগুলো চাহিদা আপনার অন্যান্য গরুর থেকে বেশি না, কম ছিল এর আগে, এখন চাকটুক সবাই পড়ছে না। আমি পালন করছি, বাছুর দিচ্ছে, বছরে বছরে বাছুর হচ্ছে, তাতে লাভ হচ্ছে, দাম হচ্ছে। সাদা গরু চাহিদা বেশি। বিদেশি জাতের গরুর তুলনায় এই গরু কম ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। খামারের রিস্কটা অনেকটা কমে যাবে, সীমিত হলো। একটা প্রান্তিক খামারের একটা গরুর বাছুর মরে যাওয়া মানে তার সারা বছরের লাভ চলে যাওয়া।
আর যেখানে আমার হিট টলারেন্স নিজস্ব জাত আছে, তাহলে আমি কেন অন্য জাতের উপরে নির্ভরশীল হব? দেশীয় জাতের সুরক্ষা শুধু ঐতিহ্য রক্ষার বিষয় নয়, এটি টেকসই প্রাণী সম্পদ উন্নয়নেরও অন্যতম ভিত্তি। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুর শহররক্ষা বাঁধে নতুন আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরকে সুরক্ষা দিতে বাস্তবায়নাধীন চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শেষ হয়েছে অর্ধেকের বেশি। তবে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অস্বাভাবিক জোয়ার ভাটা। তবে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয় শহর রক্ষা বাঁধের পুরান বাজার অংশের অন্তত 1000 মিটার এলাকা। এতে নদীগর্ভে চলে যায় শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, জীবিকার প্রধান অবলম্বন। চাঁদপুর শহর রক্ষায় 2024 সালে শুরু হয় বাঁধের সংস্কার কাজ। 3 বছর পার হলেও প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় 50%। রিসাবার সামনে দিয়া কিছু কিছু জায়গা ব্লক ডাইবে গেছে এবং সিনিসাবাড়ির সামনে দিয়ে কিছু কিছু জায়গা ডাইবে গেছে, মাস্টারবাড়ির সামনে দিয়ে কিছু কিছু জায়গা ডাইবে গেছে। ওই কিছু কিছু গ্যাপে ওই বলকগুলা ডাইবে গেছে। ওই জায়গায় জায়গায় যদি কিছু বলক ফালায় তাহলে আশা করি আরো ভালো হবে। অস্বাভাবিক জোয়ার ভাটায় ব্যাহত হচ্ছে প্রকল্পের কাজ। তবে নদী তীর রক্ষার কর্মযজ্ঞে খুশি স্থানীয়রা। কতবার ভাঙছে, এদিকে পাথর দিয়া তারপরও ভাঙে। বর্ষাকাল আইলেই ভাঙে, বর্ষাকাল আইলেই ভাঙে। তো কিছুদিন আগে গত শুক্রবারে প্রকল্পটি শেষ হলে ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর ও পুরান বাজারের বসতি, সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সিসি ব্লক নির্মাণ এবং বর্তমানে সিসি ব্লক নির্মাণ এবং ডাম্পিং এর কাজ চলমান রয়েছে। আশা করতেছি আমরা প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ঠিকাদারদের সাথে আমরা সেভাবেই ঠিকাদারদের মোবিলাইজ করেছি। ঠিকাদারদের সাথে প্রতিনিয়তই আমাদের এই বিষয়ে চলমান কার্যক্রম অব্যাহত আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 9,85,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে শহর রক্ষা বাঁধে ব্যবহার করা হচ্ছে জিওব্যাগ ও কংক্রিট ব্লক। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভ্যুত্থানের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কোনো এক দলের অর্জন নয় বললেন জামায়াতের আমির। আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি মানুষ, মন্তব্য। ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই শহীদদের স্মরণ, রাজধানী শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে বিশিষ্টজনদের আহ্বান, আর্থিক বিনিয়োগে শিশু বিষয়ক মন্ত্রীর তাগিদ। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সঙ্গে এখন করার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।